আমদানি শুল্ক বাড়ানো আর বন্যার কারণে বেড়েছে চালের দাম, দাবি ব্যবসায়ীদের। সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা, পুরোপুরি তুলে না নেওয়ার পরামর্শ। অবৈধ দখল ও সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। ব্যাহত 4 জেলার চাষাবাদ। বাজেট স্বল্পতা ও জনবল সংকটের অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটির বাসিন্দারা। অবৈধভাবে খাল দখলই কারণ, মোকাবেলার প্রস্তুতি সম্পন্ন, দাবি নগর কর্তৃপক্ষের। এবং সিডিএ সিটি কর্পোরেশনের দ্বন্দ্বে দীর্ঘদিন ধরে বন্ধ কর্ণফুলীর ড্রেজিং কাজ। সংকীর্ণ হয়ে মরতে বসেছে খরস্রোতা নদীটি, অসহায় চট্টগ্রামবাসী। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই সকাল থেকে লেনদেন শুরু করেছে। শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান যে সূচকটি অর্থাৎ ডিএসসি যে প্রধান সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স, সেটি আমি জানিয়ে দেই। সেটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ রয়েছে। এখানে সর্বোচ্চ আসলে যে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে 3টি সূচকই কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই কিন্তু এগিয়ে চলছে। অর্থাৎ 3টি সূচকই কিন্তু সকাল 10:30 লেনদেন শুরু হওয়ার পর থেকে কিন্তু সূচকের একটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই কিন্তু এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। টাকার অঙ্কে এখন পর্যন্ত মোটামুটি 200 কোটি টাকার অতিরিক্ত কিন্তু লেনদেন সম্পন্ন করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ দিনই যেমনটা দেখতে পাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচক কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় কিছুটা নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে অতিবাহিত করলেও আমরা অধিকাংশ সময় দেখতে পাই যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের কিন্তু ডিএসসি এক্স ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে মোটামুটি ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। ডিএসসি সরিভিত্তিক সূচক আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন হতে দেখছি এবং ডিএসসি 30 ইন্ডেক্সও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লেনদেন এখন পর্যন্ত সম্পন্ন করছে। তো মোটামুটি এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এখন পর্যন্ত লেনদেন। আমরা পরবর্তীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের আরো কিছু আপডেট জানিয়ে দেব। চলে যাচ্ছি পরের খবরে। আমদানি শুল্ক 10 থেকে বাড়িয়ে 25% করার পর থেকেই বাড়ছে চালের দাম। আর সাম্প্রতিক অতিবৃষ্টি ও অকাল বন্যাকে পুঁজি করে বাজার এখন অস্থির। এই অবস্থায় চাল আমদানিতে সাময়িকভাবে শুল্ক প্রত্যাহারের কথা ভাবছে মন্ত্রণালয়। তবে অর্থনীতিবিদরা শুল্ক পুরোপুরি তুলে না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। মিল মালিকরা যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সেদিকে নজরদারির দাবি ব্যবসায়ীদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বেশ কয়েক বছর ধরে চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। তবে অভ্যন্তরীণ বাজারে চালের দামের ওপর এখনো রয়েছে আমদানির প্রভাব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় চাল আমদানিতে শুল্ক 10 থেকে বাড়িয়ে 25% করার পর থেকে লাগাতার বাড়ছে চালের দর। গেল এক বছরে প্রায় 13 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মোটা চালের দাম। মিনিকেট পাড়িজা নাজিরশাইল চালের দামও কেজি প্রতি বেড়েছে প্রায় 8 থেকে 10 টাকা। এরই মধ্যে অকাল বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে, ব্যবসায়ীরা বলছেন তার নেতিবাচক প্রভাবও পড়েছে বাজারে। ব্যাপক আকারে একটা ক্ষতি হয়েছে বিল এলাকায়। সেই হিসাবে মোটা চালের একটু তো এফেক্ট হবেই, কারণ এটা তো 2-1 টনের ব্যাপার না। ধান যেটা অল্প অল্প কিছু পাচ্ছে সেটা দিয়ে চাহিদা পূরণ করা সম্ভব না। বাইরে থেকে যদি আমদানি না হয় তাহলে চাহিদা পূরণ করা এবছর সম্ভব আমি মনে করি না। নিয়মিত চাহিদার সঙ্গে সামাজিক নিরাপত্তামূলক সরকারি কার্যক্রম বাড়ায় এপ্রিল মাস শেষে সরকারি গুদামেও চালের মজুত কমেছে অর্ধেক। মন্ত্রণালয় থেকে চাল আমদানিতে শুল্ক সাময়িক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তবে কৃষকের স্বার্থ বিবেচনায় শুল্ক পুরোপুরি প্রত্যাহার না করে তা কমানোর পক্ষে মত অর্থনীতিবিদদের। ট্যারিফের ফলে আমদানি কমে গেছে, আমদানি কমার ফলে দাম বেড়েছে। 10 অন্তত সেই পর্যায়ে যদি নিয়ে আসে, কারণ এটা আমদানি রেসপন্সের উপর নির্ভর করবে যে আপনি যদি যা ছিল সেখানে ফিরে যান, তারপরে আমদানি মূল্যের পরিস্থিতি দেখে ফার্দার কি করতে হবে সেটা চিন্তা ভাবনা করা যেতে পারে। চালের বাজার যেন সিন্ডিকেটের হাতে বন্দী না থাকে, সেদিকে সতর্ক থাকার দাবি আড়তদারদের। 2-3 জন লোক যদি বলে যে না আজকে বাজার 10 টাকা, ঠিক 10 টাকাই থাকবে,
এরা যদি বলে 20 টাকা 20 টাকাই থাকবে, ওরা যা বলে তাই। এটা সরকার দেখা উচিত। মন্ত্রণালয়ের তথ্য মতে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গেল মার্চের তুলনায় এপ্রিলের শেষ ভাগে চালের আমদানি বেড়েছে 111% বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। অবৈধ দখল ও সংস্কারের অভাবে কার্যকারিতা হারাচ্ছে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প। বেশিরভাগ খালই পরিণত হয়েছে সরু ড্রেনে। এতে ব্যাহত হচ্ছে কুষ্টিয়া সহ 4 জেলার হাজার হাজার হেক্টর জমির চাষাবাদ। বাজেট স্বল্পতা ও জনবল সংকটকে দায়ী করে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুষ্টিয়া থেকে বাবুল হোসেনের ছবি ও SM রাশিদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের দুই পাড়ে গড়ে তোলা হয়েছে অবৈধভাবে ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের দোকানপাট। দখলদারদের অত্যাচারে দিন দিন খালগুলো পরিণত হচ্ছে সরু ড্রেনে। রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে স্লুইস গেট। সে সাথে দীর্ঘদিন খালগুলো সংস্কার না হওয়ায় গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কুষ্টিয়া সহ খুলনা বিভাগের 4 জেলার কৃষকেরা। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফসলের আবাদ। দোকানপাট এবং দেখা যাচ্ছে গাছ গাছালা অন্যান্য লোকজনে লাগায় খেলানটাকে একদম ছোট করে ফেলছে। যখন পানির দরকার সেখন পানি পাইনি, মাটি ফাইটি যাচ্ছে, আমার বাইরেতে পানি নেই, তাহলে ক্যানাল থেকে আমার লাভ কি? গেটটা দেখছি বহুদিন এরকম রংসম, ওই ভবিষ্যৎ মন বললে করে না বললে এভাবে পড়ে আছে। আগে পানি বহুত আসতো ক্যানালে খুব, এখন পানি কম আসে, এখন খুব ভরাট পড়ে গিয়েছে। এই অবস্থায় স্বল্প বাজেট ও জনবল সংকটকে দায়ী করে খালগুলো দখলমুক্ত করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বিভিন্ন সময় প্রশাসনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা তাদেরকে উচ্ছেদের জন্য বা তাদেরকে ওখান থেকে জায়গা খালি করে দেওয়ার জন্য নোটিশ করতেছি এবং সেই নোটিশের প্রক্রিয়া অব্যাহত আছে। অনেক খালি তালিকা সম্পূর্ণ করা হয়েছে এবং তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। আমরা বাজেট পেলেই আমরা আশা করা যাচ্ছে যে যেসব জায়গা অবৈধ দখলে আছে এই দখল জায়গাগুলো আমরা দখলমুক্ত করতে পারবো। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার 1,16,000 হেক্টর জমি চাষাবাদ করা হয়। এসব জমিতে সেচ কাজে ব্যবহৃত প্রধান খাল রয়েছে 193 কিলোমিটার। সময় সংবাদ, কুষ্টিয়া। আসন্ন বর্ষা মৌসুম নিয়ে আতঙ্কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা তাদের। খাল দখল ও ভরাট হয়ে যাওয়াই এর কারণ বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো বলছে, অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারের বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি রয়েছে তাদের। 2 সিটি কর্পোরেশন এলাকায় বর্ষাকালীন প্রস্তুতি নিয়ে 2 পর্বের ধারাবাহিক রিপোর্ট করছেন মিজানুর রহমান কবির। আজ দেখুন প্রথম পর্ব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় থাকা বৃহত্তর মিরপুরের পল্লবী এলাকার দৃশ্য এটি। বৃষ্টি শেষ হওয়ার 2 দিন পরেও মূল সড়ক থেকে পানি সরেনি। সবচেয়ে উঁচু এলাকা মিরপুরের মধ্যে, এখনো দেখেন এই রাস্তার উপরে পানির এই অবস্থা। আরো বৃষ্টি আসলে যে কি অবস্থা হবে। এইভাবে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে, বর্ষায় তো আরো সমস্যা হবে, এজন্য খুবই আতঙ্কে আছি। অধিবাসীরা জানান, তুরাগ সহ মিরপুরের অনেকগুলো বড় ও শাখা খাল ভরাট হয়ে অস্তিত্ব হারিয়েছে অনেক আগেই। স্থানীয় সংসদ সদস্য দাবি করেন, 2011 সাল থেকে কয়েকবার খাল খননের পদক্ষেপ ও জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেও সমাধান পাননি। তত্ত্বাবধায়ক সরকার আমলে, ওই আমলে ইস্টার্ন হাউজিং এর এই পুরো খালটাই বুঝে দেওয়ার কথা ছিল আপনার ওয়াসাকে, কিন্তু আজও পর্যন্ত বুঝাইতে পারে নাই। এখানে 3-4টা খাল, আজও পর্যন্ত একটা খালি আমরা বের করতে পারিনি। আমার কথা হলো যে ইস্টার্ন হাউজিং এর ব্যবসার নামে এর পিছনে কে আছে? ঢাকা ওয়াসার দাবি, বারবার খাল পরিষ্কার করেও বর্জ্যমুক্ত করা সম্ভব হচ্ছে না। আবাসন প্রতিষ্ঠানের দ্বারা বেদখল করা খালগুলো উদ্ধারে বর্ষার আগেই যৌথভাবে পদক্ষেপ নেওয়া হবে। নিম্নাঞ্চলগুলোকে ভরাট করা হয়েছে, যে সমস্ত কারণে এই জলজটটা যেতে যথেষ্ট সময় লাগে। উত্তরের মেয়র মহোদয় সহ আমরা একটা মিটিং করেছি এবং আমরা তৎক্ষণাৎ তাদেরকে চিঠি দিয়েছি, খোঁজ নেব যে এখনো ডেডলাইনের মধ্যে করেনি কেন, যত তাড়াতাড়ি পারবো করিয়ে নেব। নগর কর্তৃপক্ষ জানান, ঢাকা উত্তরের বেশিরভাগ এলাকাতেই ড্রেন তৈরি ও পরিষ্কার করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ওয়াসা সহ অন্যান্য সেবা সংস্থার সাথে সমন্বয় করে বর্ষাকালীন প্রস্তুতি রয়েছে এবার। নতুন করে যে সংস্কার কাজগুলো, নির্মাণ পুনর্নির্মাণের কাজ হচ্ছে, ফলে অবস্থার বেশ কিছুটা উন্নতি হবে বলে আমরা আশা করছি। খালগুলো পুরোপুরি সংস্কার না করে কেবল নতুন ড্রেনের উপর ভরসা করে কতটা সফল হবে ওয়াসা ও সিটি কর্পোরেশন, সে ব্যাপারে অনেকটাই সন্দিহান স্থানীয় জনগণ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
দূষণ, দখল ও ভরাটের কবলে মরতে বসেছে চট্টগ্রামের প্রাণপ্রবাহ কর্ণফুলী নদী। দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ায় খরস্রোতা এই নদী ধীরে ধীরে সংকীর্ণ হয়ে পড়েছে। ইতোমধ্যে নদীর ভরাট অংশে তৈরি হয়েছে 2 লেনের বিশাল সড়ক এবং খেলার মাঠ। সিডিএ কিংবা সিটি কর্পোরেশন সহ ড্রেজিং এর দায়িত্ব নিতে রাজি নয় কেউই। স্বাগত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। যানবাহন চলাচলের জন্য তৈরি হওয়া মেরিনার সড়কের বয়স বেশি নয়, মাত্র কয়েক বছর। সড়ক থেকে শুরু করে খেলার মাঠ, পুরো এলাকাটি একসময় ছিল কর্ণফুলী নদীর অংশ। এখান থেকে ছেড়ে যেত সব ধরনের নৌকা এবং সাম্পান, কিন্তু দখল ও ভরাটের কবলে পড়ে নদীর কূল এখন অনেক দূরে। ছোট হতে হতে নদী যেন খালের রূপ নিয়েছে। নদী আসলে ধরো ফিশারি ঘাট মসজিদের এই সাইডে আস্তে আস্তে আসছে মানুষে বসছে, ফুরাইছে, নদী ফুরি গেছে, কোনো দাদার মাদার করতেছে না, এইভাবে খাল হয়ে গেছে। প্রতিবেশী দেশ ভারতের মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হওয়া কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরের পাশ ঘেঁষে বঙ্গোপসাগরে মিশেছে। আর নিয়মিত ড্রেজিং না হওয়ায় নদীর এই অংশের 5 থেকে 7 কিলোমিটার সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়েছে। খরস্রোতা নদীতে তলানি জমতে পারে কম, আর যখন নদীর পাড় ভেঙে হোয়াইট হয়ে যায় তখন তার তলানিটা জমে, মানে ভরাটটা পুনঃভরাটের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যার কারণে ক্রমান্বয়ে নদী ভরাট হয়ে যাচ্ছে। সিটি মেয়র বলছেন কর্ণফুলী নদীর ড্রেজিং করার মতো সক্ষমতা কর্পোরেশনের নেই। আর সিডিএ চেয়ারম্যানের দাবি, নদী ড্রেজিং এর কাজ তাদের আওতায় পড়ে না। ড্রেজিং করার জন্য যেই সক্ষমতার প্রয়োজন, যে ইকুইপমেন্ট বলেন, জনবল বলেন, অর্থ, সেগুলো তো না। আর এটা যেহেতু পোর্ট, এটার সাথে রিলেটেড, পোর্টের দায়িত্ব এটা। সরকার নির্দিষ্ট করে দিয়েছে সিডিএ কি কি কাজ করতে পারবে, এর বাইরে সিডিএর যাওয়ার কোনো সুযোগ নাই। কর্ণফুলী ড্রেজিং এর কাজটা সিডিএর না। কর্ণফুলী নদীতে 90 দশকের শেষ দিকেও 3 শ্রেণীর 140 প্রজাতির মাছের অস্তিত্ব পাওয়া যেত, কিন্তু 2009 সালে পরিচালিত এক জরিপে দূষণ ও দখলের কারণে মাছের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়। এই কর্ণফুলী নদীকে বন্দরনগরী চট্টগ্রামের প্রাণ প্রবাহ হিসেবে চিহ্নিত করা হয়। আবার দেশের অর্থনৈতিক গতিপ্রবাহ এই কর্ণফুলী নদী, কারণ এই নদীর তীরেই চট্টগ্রাম বন্দরের অবস্থান। তাই বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে এই নদীকে বাঁচিয়ে রাখতে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় অর্থনীতিতে আবাসন নিয়ে রাজধানী ঢাকা ক্লাবে সেমিনার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জুবাইর ফয়সাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবাইর, সরকারি বেসরকারি উদ্যোগ যদি না হয়। ইমতিয়াজ, ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের গুরুত্ব এবং এই খাতের অর্থনীতিতে বর্তমান অবস্থান এবং আগামী বাজেটকে সামনে রেখেই আসলে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক নামে একটি সংগঠন, তারা এটি আয়োজন করেছেন। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে আবাসন খাতের বিভিন্ন সমস্যাগুলো উঠে এসেছে এবং এখানে উপস্থিত রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি গণপূর্ত মন্ত্রী, আরও উপস্থিত রয়েছেন প্রতিমন্ত্রী অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের এম এ মান্নান, এবং তাদের উপস্থিতিতে এখানে আবাসন ব্যবসায়ীরা এবং এই খাতের সংশ্লিষ্টদের সাথে সাথে স্টেক হোল্ডারদের উপস্থিতি রয়েছে এখানে, এবং প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত দিচ্ছেন যে আসলে বাংলাদেশের আবাসন খাতের বর্তমান অবস্থা কি এবং এই খাতের একটা সংকটের কথা তারা বলছেন। কিন্তু যে বিষয়টি উঠে আসার কথা ছিল, আমরা মূল প্রবন্ধ যখন উপস্থাপন করা হয়েছে স্থপতি মোবাশ্বের হোসেন, তার কথা আমরা আশা করেছিলাম যে সেখানে আসলে মূল সমস্যাগুলো উঠে আসবে, কিন্তু মূল প্রবন্ধে আসলে সেরকম কিছু আমরা দেখতে পাইনি। তিনি একটি সাদামাটা উপস্থাপনা দিয়েছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে আসলে ঢাকা সহ সারা বাংলাদেশের সব নাগরিকের জন্য নিরাপদ আবাস, নিরাপদ বাসস্থান করার জন্য সরকারকেই এগিয়ে আসতে হবে এবং এটা রাষ্ট্রের দায়িত্ব এবং সবার অধিকার, এরকমটি তিনি বলতে চাচ্ছেন। কিন্তু যে বিষয়টি আসলে আলোচিত হওয়ার কথা এবং এই বাজেটকে সামনে রেখে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই আগামী বাজেটে সুস্পষ্ট নির্দেশনা থাকা উচিত কালো টাকা ব্যবহার করার ক্ষেত্রে আবাসন খাতে, এবং এখানে যে ফ্ল্যাট রেজিস্ট্রেশন কিংবা প্লট রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতাগুলো রয়েছে বা ট্যাক্স এবং ভ্যাটের হার যে রয়েছে সেটি নিয়েও তারা অসন্তোষ জানাচ্ছেন। এবং এখানে কিছুক্ষণ আগে আলমগীর শামসুল আলমিন, যিনি রিহাবের প্রেসিডেন্ট, বক্তব্য রাখছিলেন, তিনি বলেছেন যে সরকারকে বারবার বলার পরেও সরকার আসলে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেসব সমস্যাগুলো ছিল সেগুলো সমাধানের চেষ্টা করার কথা, তারপরেও সেগুলোর কোনো বাস্তবায়ন যখন সরাসরি হচ্ছে না সেটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং
সরকারের 2 জন মন্ত্রী উপস্থিত রয়েছেন এবং তাদের মাধ্যমেই কিছুক্ষণ আগে এখানে বক্তব্য দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, যার বক্তব্যে তিনি পূর্বাচলে যে প্লট বরাদ্দ হয়েছে সরকারের পক্ষ থেকে, রাজুকের পক্ষ থেকে, এবং রাজুকের যে তৃতীয় প্রকল্প উত্তরায় বরাদ্দ হয়েছে সেই বরাদ্দগুলোর ক্ষেত্রে যে ধরনের অবস্থা হয়েছে এবং ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তিনি এখানে বলে গিয়েছেন। এবং এখানে আমরা আশা করছি পরবর্তীতে সরকারের 2 মন্ত্রী আছেন এখানে, তারা এটির জবাব দেবেন। এবং যে ধরনের যে অভিযোগটি তিনি করে গিয়েছেন যে এখানে আসলে প্রথমে বলা হয়েছিল যে রাজুকের প্রকল্পগুলোর ক্ষেত্রে যাদের ঢাকায় সম্পত্তি আছে তারা এই ধরনের প্রকল্পগুলোর প্লট পাবেন না, এই ধরনের একটি কথা বলা হয়েছে। পরবর্তীতে এই ধরনের নিয়মগুলো না মেনেই, শর্তগুলো না মেনেই, শর্তগুলো ভঙ্গ করেই এখানে প্লট বরাদ্দ হয়েছে। এখন বক্তব্য দিচ্ছিলেন রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, তিনিও এগুলো জবাব দিচ্ছিলেন। দর্শক, জাতীয় অর্থনীতিতে আবাসন খাতের বিভিন্ন অবদান নিয়ে রাজধানী ঢাকা ক্লাবে সেমিনার আয়োজন করা হয়েছে। আর সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী জুবাইর ফয়সাল। চলে যাচ্ছি পরে খবরে। হিলি স্থলবন্দর দিয়ে বাড়তে শুরু করেছে ভারতীয় পেঁয়াজের আমদানি। সেই সাথে গত 2 দিনে প্রতি কেজি পেঁয়াজের দামও বেড়েছে 2 টাকা পর্যন্ত। স্থানীয় পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 14 থেকে 15 টাকা কেজি দরে। হিলি স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ জানায় চলতি মাসের প্রথম 5 দিনে এ বন্দর দিয়ে 222 ট্রাকে 4,500 টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা বলছেন রমজান মাস সামনে রেখে পেঁয়াজের চাহিদা বাড়ায় আমদানিও বেড়েছে। নিরাপত্তা সহ 4 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে সকালে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকরা। গত বৃহস্পতিবার হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সাথে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে গতকাল সন্ধ্যা 6টা থেকে এই কর্মবিরতির ডাক দেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। তাদের এই দাবিগুলোর খুব অল্প সময়ের মধ্যে পূরণ করব এবং তাদের সঙ্গে মন্ত্রী মহোদয়ের আলাপ করে দিয়েছি এবং মন্ত্রী মহোদয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা তাৎক্ষণিকভাবে আজকে কর্মবিরতি প্রত্যাহার করছে। আমাদের দৃঢ় আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের যে ধর্মঘট কর্মবিরতি আমরা এখন থেকে প্রত্যাহার করতেছি এবং যত ইন্টার্ন চিকিৎসক আছে আমাদের সবাইকে এখন থেকেই কাজে যোগদান দেবে। রংপুরে এখনো গড়ে ওঠেনি বিভাগীয় শ্রম দপ্তর, শ্রম আদালত ও শ্রমিক কল্যাণ কেন্দ্র। এ কারণে এ বিভাগের লাখ লাখ শ্রমজীবী মানুষ প্রাপ্য ন্যায্য মজুরি ও আইনগত অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একদিকে মালিকপক্ষের আর্থিক ও অন্যান্য অধিকার থেকে বঞ্চিত, অন্যদিকে ট্রেড ইউনিয়ন নামধারী কিছু সংগঠনের হয়রানির শিকার হচ্ছেন তারা। মানিক সরকারের রিপোর্ট। রংপুর বিভাগের 8 জেলার শ্রমজীবী মানুষকে তাদের ক্ষতিপূরণ, ন্যায্য মজুরি, স্বাস্থ্যগত সুবিধা ছাড়াও আইনি অধিকার আদায়ে এখনো যেতে হয় রাজশাহীর বিভাগীয় শ্রম আদালত আর বগুড়ার আঞ্চলিক শ্রম আদালতে। পঞ্চগড় কিংবা ঠাকুরগাঁ থেকে 300 কিলোমিটার দূরত্বে রাজশাহীর ওই আদালতে যেতে একদিকে সময়ের অপচয়, অন্যদিকে দরিদ্র এই শ্রমিক কর্মচারীদের গুনতে হয় মোটা অঙ্কের টাকা। যে শ্রমিকটা দুর্ঘটনায় পড়লো তার জন্য যে আমরা ক্ষতিপূরণ দাবি করব এরকম কোনো আমরা জায়গা পাই না। আমরা দর্জি শ্রমিকরা রংপুরে একটি শ্রম আদালত চাই। রংপুরে একটি আঞ্চলিক শ্রম দপ্তর প্রতিষ্ঠা হলেও মূলত তা অকার্যকর। গত কয়েক বছরে বেড়েছে শিল্প, কলকারখানা, ব্যবসা বাণিজ্য এবং শ্রমিক কর্মচারী, কিন্তু বাড়েনি শ্রমিকদের সুযোগ সুবিধা। শহরে দোকান কর্মচারী যারা কাজ করতেছি আমরা 12 থেকে 16 ঘন্টা পর্যন্ত আমরা ডিউটি করি। আমাদের অভিযোগ দেওয়ার মতো কোনো জায়গা নাই। 2টা দপ্তর আছে, 2টা ভাড়া দিয়ে বাসায় আমরা গেলে আসলে তারা ব্যাপারটা ওরা মানে আমলেও নেয় না। শ্রমিক নেতারা বলছেন শ্রমিকদের অধিকার আদায়ে জরুরি ভিত্তিতে এখানে আদালত প্রতিষ্ঠা করা দরকার। শ্রম আইনে যে অধিকার আছে সেই অধিকার থেকে তারা সম্পূর্ণরূপে বঞ্চিত। এমনকি মৃত্যুর মতো ঘটনাও আজকে অহরহ ঘটছে। পঞ্চগড় থেকে রাজশাহী
300 কিলোমিটারের উপরে, লালমনিরহাট থেকে রাজশাহী প্রায় 300 কিলোমিটার। এই অবস্থায় রংপুরে বিভাগে শ্রম আদালত হওয়া একান্ত প্রয়োজন। আর আঞ্চলিক শ্রম কর্মকর্তা ও বিভাগের শীর্ষ কর্মকর্তাও বিভাগীয় শ্রম আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে শোনালেন আশার বাণী। রেজিস্ট্রেশন প্রদানে সহযোগিতা করা এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের দপ্তর থেকেই আমরা দিয়ে থাকি। তাদের দাবি দেওয়া বিষয়গুলি নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারে। এখানে শ্রম আদালত দেওয়ার জন্য একটা নীতিগত সিদ্ধান্ত সরকারের আছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী খুব দ্রুতই হয়তো আমাদের এখানে শ্রম আদালত দেওয়া হবে। রংপুর বিভাগে প্রায় 8 শতাধিক ক্ষুদ্র ও মাঝারি ধরনের শিল্প প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন প্রায় 1/2 কোটি শ্রমিক। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের তালিকায় প্রথমেই আছে বাংলাদেশিরা, এরপর আফগান, ইরাকি, ইরিত্রিয়ান এবং সাব সাহারান আফ্রিকানরা। এক বিশেষ প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত বছরের প্রথম 3 মাসে অবৈধ উপায়ে ইতালি পৌঁছেছিল মাত্র 1 বাংলাদেশি। চলতি বছর ওই সংখ্যা বেড়ে 2800 ছাড়িয়েছে বলে দাবি করে ইন্ডিপেন্ডেন্ট। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানায়, বাংলাদেশ থেকে অভিবাসীরা প্রথমে দুবাই ও তুরস্ক এবং সবশেষে লিবিয়ায় পৌঁছায়। সেখানে নিয়োগদাতা একজন তাদের থেকে সব ধরনের কাগজপত্র কেড়ে নেয়। এরপরে দালালরা তাদের জোরপূর্বক শ্রমে লাগানো, পাচার করে দেওয়া সহ বিভিন্ন অপরাধ কর্মে বাধ্য করে। এদিকে শুক্র ও শনিবার ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে 6000 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালিয়ান কোস্ট গার্ড। ক্যান্সারে আক্রান্ত এক নারীকে $110 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের জুরি বোর্ড। জনসনের বেবি পাউডার ও কয়েকটি সামগ্রী ব্যবহারে ক্যান্সারের ঝুঁকির বিষয়ে সতর্ক না করায় এই জরিমানা করা হয়। 2012 সালে ভার্জিনিয়ার 62 বছর বয়সী নারী লস স্লেম ক্যান্সারে আক্রান্ত হন। এরপর তিনি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন এবং অভিযোগ করেন জনসন অ্যান্ড জনসনের বিভিন্ন প্রসাধনী ব্যবহারের ফলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার বিষয়টি গোপন করেছে কোম্পানিটি। টানা 3 সপ্তাহ সাক্ষ্য গ্রহণ শেষে 12 সদস্যের জুরি বোর্ড জনসনের বিরুদ্ধে এ রায় দেয়। এর আগেও একই ধরনের বেশ কয়েকটি মামলায় জরিমানার মুখে পড়েছিল কোম্পানিটি। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা দিচ্ছেন HM এরশাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।